প্রিয় স্টুডেন্টস, গত ক্লাসে আমরা জৈব অভিব্যক্তির মতবাদের যে চারটি তত্ত্ব ছিল তার মধ্যে প্রথম তত্ত্বটি আমরা আলোচনা করেছি, অর্থাৎ ল্যামার্কবাদ। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ। সাধারণত ল্যামার্কবাদ প্রকাশিত হওয়ার প্রায় 50 বছর পর অভিব্যক্তিবাদের একটি নতুন অধ্যায় সূচিত হয় বা সূচনা হয়। এই সময় জীবের বিবর্তন সম্পর্কিত যে তত্ত্বটি সবথেকে বেশি পরিমাণে গৃহীত হয়েছিল বা যুক্তিপূর্ণ বলে মনে হয়েছিল সেটি ছিল ডারউইনবাদ। ডারউইনবাদের বিজ্ঞানী চার্লস ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ঘুরে তিনি জীবের বিবর্তন সম্পর্কে, মানে জীবের বিবর্তন কিভাবে হয়েছে সেই সম্পর্কে তিনি কিছু পর্যবেক্ষণ করেছিলেন এবং তার সেই তত্ত্বগুলোই পরবর্তীকালে ডারউইনবাদ বা ডারউইনিজম নামে আমরা জানি। সাধারণত 1859 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক পুস্তকটিতে ডারউইনের পর্যবেক্ষণগুলি প্রকাশিত হয় 1859 খ্রিস্টাব্দে। আর এই ডারউইনবাদ কথাটি উদ্ভাবন করেছিলেন বিজ্ঞানী থমাস হেনরি হাক্সলে 1860 খ্রিস্টাব্দে। তো বিজ্ঞানী চার্লস ডারউইন জীবের বিবর্তন সম্পর্কিত যে ব্যাখ্যাগুলি দিয়েছিলেন বা যে তত্ত্বগুলি তিনি পর্যবেক্ষণ করেছিলেন সেই তত্ত্বগুলি হচ্ছে, প্রথমত হচ্ছে অত্যাধিক জন্ম হার। আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তার আগে আমরা পয়েন্টগুলো জেনে নিই। দ্বিতীয় হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। পরবর্তী হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম। চতুর্থ হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন। পঞ্চম হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। ষষ্ঠ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। আর সপ্তম যে তত্ত্বটি ছিল বা পর্যবেক্ষণটি ছিল সেটি হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি বা অরিজিন অফ স্পিসিস। ডারউইনবাদের প্রথম পয়েন্ট বা পর্যবেক্ষণটি ছিল হচ্ছে যে অত্যাধিক জন্মহার। জন্মহার কথাটার মানে হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে মোট যতগুলি জীব নতুনভাবে জন্মায় সেটাকে আমরা এক কথায় বলবো জন্মহার। তো অত্যাধিক জন্মহার কথার মানে হচ্ছে যেখানে অতিরিক্ত পরিমাণে একটি নির্দিষ্ট সময়ে অতিরিক্ত পরিমাণে নতুন জীবের সৃষ্টি হওয়া। তো বিজ্ঞানী ডারউইন পর্যবেক্ষণ করেছিলেন যে প্রত্যেকটি জীবই চায় যে প্রজননের মাধ্যমে নিজেদের সংখ্যাটা বৃদ্ধি করতে। এটা প্রত্যেকটি জীবের একটি জৈবিক চাহিদার মধ্যেই পড়ে। এবং তিনি এটাও লক্ষ্য করেছিলেন যে প্রত্যেকটি জীব সাধারণত জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি করে। এবার জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে যেমন ধরো 2 × 2 এরকম, অর্থাৎ প্রথমে 2টি জীব, 2টি 4টি জীব, 4টি থেকে 8টি জীব। এটাকে আমরা এক কথা বলবো জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরো একটি গাছ একটি নির্দিষ্ট ঋতুতে প্রায় কয়েক হাজার বীজ তৈরি করতে পারে। এছাড়াও বিভিন্ন কীটপতঙ্গ তারাও কয়েকশো ডিম পাড়তে পারে। ধরো একটি পেঁপে গাছে যদি একটি জীব জ্যামিতিক হারে তার সংখ্যাটা বৃদ্ধি করতে পারত তাহলে বিষয়টা কেমন হতো। যেমন ধরো একটি পেঁপে গাছে যতগুলি পেঁপে হয়েছে সে প্রত্যেকটি পেঁপের মধ্যে যতগুলি বীজ আছে, যদি প্রত্যেকটি বীজ থেকে একটি করে পেঁপে গাছ জন্মাতো তাহলে কয়েকশো একর জমি
কিছুদিনের মধ্যেই পেঁপে গাছ দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। ঠিক তেমনইভাবে একটি কীটপতঙ্গ বা একটি ঝিনুক বলতে পারি আমরা, বা স্যালমন মাছ, এরা যতগুলি ডিম পারে, যদি প্রত্যেকটা ডিম থেকে একটি মাছ জন্মায় বা সেই জীব জন্মাতো, তাহলে কয়েকটি প্রজাতি খুব শীঘ্রই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ত। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে আমরা কিন্তু সেটা দেখি না। অর্থাৎ তাদের যে চাহিদাটা বা প্রবণতা, যে জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি, সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আটকে যাচ্ছে বা প্রতিহত হচ্ছে। সেটি কীরকম? সেই প্রতিহতটা কী থেকে আসছে সেটা আমরা এই দ্বিতীয় পয়েন্ট থেকে বুঝতে পারবো। কি হচ্ছে? সীমিত খাদ্য ও বাসস্থান। অর্থাৎ খাদ্য সীমিত এবং বাসস্থানও সীমিত। এইবার ধরো একটি মাঠে যে পরিমাণে ঘাস আছে, সেই ঘাস সাধারণত দেখা যাচ্ছে, একটি মাঠে যে পরিমাণে ঘাস আছে একদিনে সেখানে 10টি গরু খেতে পারে। 10টি গরু খেতে পারে। এবার যদি সেই এক স্থানে 1000 বা 10,000 গরু চলে আসে, তাহলে কিন্তু সেই ঘাস কিন্তু সেই গরুর পক্ষে পর্যাপ্ত হবে না। অর্থাৎ সেই সমস্ত গরুর পেট ভরবে না এবং খাদ্যাভাবে বেশিরভাগ গরুই মারা যাবে। তাহলে খাদ্য সাধারণত জনসংখ্যাকে বা জীবের যে প্রবৃত্তি বা চাহিদা, অর্থাৎ জ্যামিতিক হারে যে সংখ্যা বৃদ্ধি করার যে চাহিদা, সেই চাহিদাটাকে কিন্তু প্রতিহত করছে কে? সীমিত খাদ্য। আর একটি হচ্ছে বাসস্থান। এই দুটি সীমিত থাকার জন্য জীবের সংখ্যাটা পৃথিবীতে সামঞ্জস্যপূর্ণভাবে থাকছে। এটি বিজ্ঞানী ডারউইন পর্যবেক্ষণ করেছিলেন বা লক্ষ্য করেছিলেন। তৃতীয় যেটি তত্ত্বটি বা পয়েন্ট যেটি উঠে আসছে, সেটি হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। ডারউইনের মতবাদ অনুযায়ী সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য জীবেদের সংগ্রামে লিপ্ত হওয়াটাই স্বাভাবিক ছিল। সুতরাং জীবের বেঁচে থাকার জন্য তাদের মধ্যে যে সংগ্রাম শুরু হয়, বিজ্ঞানী ডারউইন সেটাকেই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম রূপে আখ্যা দিয়েছেন। তিনি সাধারণত জীবের মধ্যে 3 ধরনের সংগ্রাম লক্ষ্য করেছিলেন। একটি হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, দ্বিতীয় হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, আর তৃতীয় হচ্ছে পরিবেশগত সংগ্রাম। তো এই প্রথম অন্তঃপ্রজাতিক সংগ্রামটা হচ্ছে, অন্তঃপ্রজাতিক সংগ্রামকে আমরা ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল বলবো। ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। অন্তঃপ্রজাতি, অন্ত কথার মানে হচ্ছে একই, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট প্রজাতির জীবেদের মধ্যে যখন যে সংগ্রাম শুরু হয়, সেটাকে আমরা অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এক টুকরো রুটির জন্য একাধিক কাকের যে লড়াই, সেটাকে আমরা এক কথায় অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলি। বা খাদ্যের জন্য একাধিক কুকুর পরস্পরের মধ্যে যে সংগ্রাম করে, সেটাকে আমরা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন জীব বা ইন্ডিভিজুয়াল যারা পরস্পরের সাথে যদি সংগ্রাম করে, তাহলে সেটাকে আমরা অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলবো। আর দ্বিতীয় হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আন্ত কথার মানে হচ্ছে ভিন্ন, অন্ত মানে এক, আন্ত মানে হচ্ছে ভিন্ন। অর্থাৎ দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে সংগ্রাম, সেটাকে এক কথায় আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলবো আমরা। যেমন এর আগে কাক এবং কুকুরের কথা বললাম, তারা কি করেছিল? প্রত্যেকেই নিজেদের মধ্যে লড়াই করেছিল, ওটা ছিল অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে ওই এক টুকরো রুটির জন্যই যখন কাকের দল এবং কুকুরের দল তারা পরস্পরের সঙ্গে লড়াই শুরু করবে, সেটাকে আমরা এক কথায় আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলবো। অর্থাৎ কাক এবং কুকুর যদি তারা পরস্পরের সাথে রুটির জন্য যদি লড়াই শুরু করে, তাহলে সেটাকে আমরা আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলবো। আন্তঃপ্রজাতিকটা
এখানে কাক একটি প্রজাতি, কুকুর একটি আলাদা প্রজাতি। অর্থাৎ যদি দুইটি ভিন্ন প্রজাতি খাদ্যের জন্য বা বাসস্থানের জন্য যদি পরস্পরের মধ্যে সংগ্রামে লিপ্ত হয়, তাহলে তখন আমরা সেটাকে বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। দ্বিতীয় হচ্ছে পরিবেশগত সংগ্রাম। অর্থাৎ আমরা সবাই জানি যে প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন রকম দুর্যোগ আসতে পারে। যেমন ধরো কিছুদিন আগেই যে আমপান যে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমরা দেখেছি, সেই ঝড়ে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে। এর সাথে সাথে কিন্তু প্রচুর অন্যান্য পশু পাখি জীবও মারা গেছে, যেটা তো আমরা অতটা ফলো করি না বা করিনি। অর্থাৎ প্রতিকূল পরিবেশের সঙ্গেও জীবকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। পরিবেশগুলো যেমন ধরো অত্যাধিক গরম, অত্যাধিক ঠান্ডা হতে পারে, ভূমিকম্প, ঝড়, বন্যা, খরা, এই বিভিন্ন রকম বা বৈদ্যুতিক বিচ্ছুরণ, এই যে প্রাকৃতিক বিপর্যয়, এইগুলোর সাথেও জীবকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। অর্থাৎ জীব যে অত্যাধিক হারে জনসংখ্যাটা বৃদ্ধি করতে চাইছিল, সেটি কিন্তু প্রতিহত হচ্ছে এই সংগ্রামের দ্বারা। অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং আরেকটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম। এর দ্বারা জীবের যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সেটি কিন্তু নিয়ন্ত্রিত হতে হচ্ছে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন। প্রকরণ বা ভেরিয়েশন। বিজ্ঞানী ডারউইনের মতে এই পৃথিবীতে কখনোই দুইটি জীব একই রকম হতে পারে না। শুধু দুইটি ভিন্ন প্রজাতির জীবই নয়, এমনকি একই প্রজাতির জীবের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। তিনিও বলেছেন যে একই পিতামাতার দুইটি যমজ সন্তানের মধ্যেও কিছু না কিছু পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যকেই সাধারণত প্রকরণ বা ভেরিয়েশন বলা হয়। বিজ্ঞানী ডারউইন সাধারণত দুই রকমের প্রকরণ লক্ষ্য করেছিলেন। একটি হচ্ছে সহায়ক প্রকরণ, আর আরেকটি হচ্ছে অসহায়ক প্রকরণ। এবার সহায়ক প্রকরণটি কোনটি? সাধারণত কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য কোনো জীবের এমন একটি বৈশিষ্ট্যের দরকার পড়ল যে বৈশিষ্ট্যটি জীবটিকে ওই পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করবে। অর্থাৎ কোনো ধরনের প্রকরণ বা পরিবর্তন যদি সেই জীবকে ওই নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে, তাহলে সেই প্রকরণকে আমরা বলবো সহায়ক প্রকরণ। আর অপরপক্ষে যে পরিবর্তন বা যে নতুন বৈশিষ্ট্যটি জীবকে ওই পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করবে না, বরঞ্চ ওই পরিবেশে বেঁচে থাকার জন্য অনুপযুক্ত, সেই ধরনের প্রকরণ যদি হয়, তাহলে সেই ধরনের প্রকরণকে আমরা এক কথায় বলবো অসহায়ক প্রকরণ। অর্থাৎ প্রকরণের কথার অর্থ হচ্ছে যে পরিবর্তন, নতুন কিছু উদ্ভাবন হওয়া। পরবর্তী পয়েন্ট আসছে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ফিটেস্ট মানে হচ্ছে ফিট, অর্থাৎ কোনো জীব কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য যদি ফিট হয়, তাহলে সেই পরিবেশে বেঁচে থাকবে এবং জননের দ্বারা বংশ বিস্তার করবে। কীরকম? সাধারণত আগের পয়েন্টে কোনো একটি নির্দিষ্ট জীবের মধ্যে এমন এক ধরনের পরিবর্তন হলো যে পরিবর্তনটাকে আমরা এক কথায় যদি সহায়ক প্রকরণ বলি, তাহলে ওই প্রকরণ বা ওই পরিবর্তনটি ওই জীবকে ওই পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করবে। অর্থাৎ সেই জীবটিকে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য যে বৈশিষ্ট্য দরকার, সেই বৈশিষ্ট্যটি যদি ওই জীবের মধ্যে আবির্ভাব ঘটে, তাহলে সেই পরিবেশের সাপেক্ষে আমরা সেই জীবকে ফিট বলবো এবং সে সেই পরিবেশে বেঁচে থাকতে পারবে। আর যে জীবের মধ্যে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে না, সে ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ যেমন সাদা মথ এবং কালো মথ। সাদা মথ এবং কালো মথ। এখন যদি পরিবেশটি বা যে পরিবেশে আছে, সেই পরিবেশে যে সমস্ত গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলি রং সাধারণত কাণ্ডগুলি হয়তো ধূসর হয়ে গেছে, ধূসর কালার বা সাদাটে কালার। এবার এই যে সাদা মথ
উদাহরণস্বরূপ কোনো একটি মথ ছিল, কোনো একটি নির্দিষ্ট মথ ছিল, সেই সেই মথের মধ্যে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য বা ওই পরিবেশে থাকার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকম প্রকরণ বা ভেরিয়েশন তৈরি হয়েছে। ধরে নিলে এখানে কালারের প্রকরণ বা ভেরিয়েশন তৈরি হয়েছে, অর্থাৎ এই মথের মধ্যে কালারের পার্থক্য এসছে, যেটি কিন্তু প্রকরণের মধ্যে পড়ে। কিছু মথের মধ্যে সাদা কালার বা ধূসর কালার হয়েছে, আর কিছু মথের মধ্যে কালো কালার হয়েছে। এইবার এর মধ্যে যে ফিট, সে ওই নির্দিষ্ট পরিবেশে বসবাস করতে পারবে, আদারওয়াইজ যে ফিট নয় সে ওই পরিবেশে ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। কীরকম? ধরো এই দুটি মথ এমন একটি নির্দিষ্ট পরিবেশে বসবাস করছে যে সেই পরিবেশে অবস্থানকারী গাছের কাণ্ডগুলি সাধারণত প্রায় ধূসর রঙের। তাহলে এইবার যদি এই মথকে, অর্থাৎ সাদা বা ধূসর আর কালো মথকে যদি শিকার করে অন্য কোনো জীব, অর্থাৎ যে সমস্ত জীব মথকে খাদ্য হিসেবে গ্রহণ করে, দেখা গেলো তারা এই মথগুলোকে খাদ্যের জন্য শিকার করতে শুরু করলো। এবার যে ধূসর মথ বা সাদা মথটি আছে সে কিন্তু খুব সহজে সেই ধূসর পরিবেশে নিজেকে মিশে যেতে পারবে, মানে নিজেকে মিশিয়ে নিতে পারবে, যেটাকে মিমিক্রি বলা হয়। তাহলে ওই ধূসর মথটি যদি ওই পরিবেশে মধ্যে লুকিয়ে পড়ে, তাহলে সেই ধূসর মথটিকে সাধারণত খুঁজে পাওয়া কষ্টকর হবে। কিন্তু কালো মথটি যেহেতু ওই পরিবেশের কালার ধূসর, তাই সে কিন্তু ওই পরিবেশে খুব সহজে লুকোতে পারবে না। ফলে কী হবে, এখানে ধূসর বা সাদা মথটি প্রাণে বেঁচে যাবে এবং কালো মথটি ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে যে রঙের যে প্রকরণ বা ভেরিয়েশনটা হয়েছিল, সেটি সাদা মথের ক্ষেত্রে সহায়ক ছিল, অর্থাৎ তাকে ওই পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করেছিল, এবং কালো মথটির ক্ষেত্রে সেটি অসহায়ক ছিল। ফলে সেই কালো মথটি ক্রমশ ওই নির্দিষ্ট পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এটাই হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা যোগ্যতমের উদ্বর্তন। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে গেলে যে যোগ্য একমাত্র সেই বেঁচে থাকবে, আর যে যোগ্য নয় সে ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। আমরা আরও একটি খুব সাধারণ উদাহরণ নিতে পারি। ধরো তোমরা সবাই পড়াশোনা করছো, পরবর্তীকালে ভালো সাবজেক্ট নিয়ে ভালো স্কুলে কলেজে তোমরা যাবে। এবার দেখা গেল যে তোমরা হয়তো কোনো একটি জায়গায় অ্যাপ্লাই করছো ভালো এডুকেশনের জন্য, যেখানে মাত্র 10টি সিট আছে। এবার তোমরা ফর্ম ফিল আপ করেছো, ধরো 1000 জন ফর্ম ফিল আপ করেছো। তাহলে এই 10 জন মাত্র, এই 1000 জনের মধ্যে 10 জন সেখানে সুযোগ পাবে, বাদবাকিগুলো কিন্তু সুযোগ পাবে না। তাহলে কারা সুযোগ পাবে? যারা ওই পোস্টের জন্য বা ওই স্থানের জন্য যোগ্য, ফিট, সেই শুধুমাত্র সেই স্থানে যোগ দিতে পারবে, বাদবাকিরা কিন্তু সেখানে অ্যালাউ হবে না। এটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তনের আরেকটি উদাহরণ। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এটিও সেই একই রকমের, অর্থাৎ যে জীব কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য তার মধ্যে যে বৈশিষ্ট্যটি থাকা দরকার, সেই বৈশিষ্ট্য যদি কোনো একটি নির্দিষ্ট জীবের মধ্যে থাকে, তাহলে সেই জীবটি প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে, অর্থাৎ সেই প্রকৃতিতে বেঁচে থাকার জন্য সে উপযুক্ত, এবং সে বংশবিস্তার করবে। এবং যে ওই পরিবেশে বেঁচে থাকার জন্য যদি অন্য জীবের মধ্যে সহায়ক প্রকরণ যদি না থাকে, সে ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যে ফিট, সে প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে। এটি ছিল ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। সর্বশেষ যে পয়েন্টটি বা তার পর্যবেক্ষণটি ছিল, সেটি হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি। এবার দেখো, ডারউইন একটি কথা বলেছেন যে প্রকরণ বা ভেরিয়েশন বা ভেদ সবসময় জীব চায় যে তার মধ্যে যে সহায়ক প্রকরণগুলি আছে সেটি বংশ পরম্পরায় সঞ্চারিত করতে। অর্থাৎ সে চাইবে যে সে প্রজননের দ্বারা বংশ বিস্তার করবে এবং তার বংশটির যাতে অস্তিত্বটি বজায় থাকে, তার জন্য সহায়ক প্রকরণগুলি সে কিন্তু সে জিনের দ্বারা সঞ্চারিত করবে পরবর্তী প্রজন্মের মধ্যে। তাহলে এইরকমভাবে সহায়ক প্রকরণগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় পরবর্তী প্রজন্মে, এবং একটা সময় এই প্রকরণ বা পার্থক্যগুলো পুঞ্জীভূত হয়ে এমন এক ধরনের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে, যার ফলে সেই জীবটি দেখা যায় যে তার মধ্যে এতটা পরিবর্তন চলে এসেছে যে তার পূর্বপুরুষের থেকে সম্পূর্ণরূপে আলাদা জিনগতভাবে এবং জননগতভাবে।
এরকমভাবে একটি জীবগোষ্ঠী থেকে একাধিক নতুন প্রজাতির জীব সৃষ্টি হতে পারে। ধরো আমরা জানি যে আমরা সাধারণত হনুমান থেকে বিবর্তনের মাধ্যমে আমরা আজকে মানুষ প্রজাতিতে এসেছি। তো যদি আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি যে হনুমান ক্রমশ বিবর্তনের মাধ্যমে তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য সঞ্চারিত হয়েছিল যে বৈশিষ্ট্যগুলি প্রতিটি প্রজন্মে পুঞ্জীভূত হতে হতে একটা সময় নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটি নতুন জীবের সৃষ্টি করলো, একটি জীব গোষ্ঠীর সৃষ্টি করলো, যে তার পূর্বপুরুষ থেকে জিনগতভাবে এবং জননগতভাবে আলাদা। তাহলে কি হচ্ছে যে পূর্বপুরুষ থেকে বর্তমানে যে নতুন প্রজাতির সৃষ্টি হলো সেটি কিন্তু তার পূর্বপুরুষ থেকে সম্পূর্ণরূপে আলাদা, এবং এটিকে আমরা একটি নতুন প্রজাতি বলবো। অর্থাৎ ডারউইনের পর্যবেক্ষণের মাধ্যমে তিনি যেগুলি বলেছিলেন সেগুলিকে আমরা এক কথায় বলবো যে অত্যাধিক হারে জন্মহার, সীমিত খাদ্য ও বাসস্থান, তৃতীয় হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, চতুর্থ হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন, পঞ্চম হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, ষষ্ঠ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন এবং সপ্তম হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি। এরকমভাবে ডারউইন বলেছেন যে জীবের বিবর্তন হয়েছে। এবার ডারউইনের কিছু বক্তব্যের সমালোচনাও আছে যেগুলো আমরা জানব। ডারউইনবাদের যে ত্রুটিগুলি ছিল সেগুলি হচ্ছে, যেমন ধরো যে অনুকূল প্রকরণের সঞ্চারণ। বিজ্ঞানী ডারউইন এটা তো বলে গেছেন যে অনুকূল বা সহায়ক প্রকরণগুলো বংশ পরম্পরায় জীবের পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, কিন্তু তিনি এটি বলে যেতে পারেননি যে কিভাবে এই বৈশিষ্ট্য বা প্রকরণগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে ছোট প্রকরণগুলির প্রজাতির সৃষ্টিতে ভূমিকা কম, এটি আমরা জানি, কিন্তু বিজ্ঞানী ডারউইন এই ছোট বৈশিষ্ট্য বা প্রকরণগুলির উপরই বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই প্রকরণগুলি পরবর্তী পুঞ্জীভূত হয়ে একটি নতুন বৈশিষ্ট্যর সৃষ্টি করে, যে একটি নতুন প্রজাতির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি সম্পর্কে বিজ্ঞানী ডারউইন কোনো ব্যাখ্যাই দিতে পারেননি, যেটি কিন্তু বিজ্ঞানী ল্যামার্কের ব্যবহার অব্যবহারের সূত্র থেকে আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি যে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কেন আছে। চতুর্থ হচ্ছে ডারউইন মিউটেশনকে কোনো রকম গুরুত্বই দেননি, তিনি এটিকে প্রকৃতির খেলা বলেই অভিহিত করে গেছেন। এবার একটি উদাহরণস্বরূপ ডারউইনের সম্পূর্ণ তত্ত্বটিকে আমরা তুলে ধরতে পারি। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানী ডারউইনের মতবাদ অনুযায়ী বিজ্ঞানী ডারউইন বলেছেন যে পূর্বে জিরাফের মধ্যে দুইটি প্রকরণ বা পার্থক্য ছিল বা ভেরিয়েশন ছিল, সেটি কি লম্বা বা হাইটের পার্থক্য ছিল। তার মতে জিরাফের মধ্যে কিছু জিরাফ ছিল লম্বা গলাওয়ালা জিরাফ, অর্থাৎ কিছু ছিল লম্বা গলাওয়ালা জিরাফ, আর কিছু জিরাফ ছিল ছোট গলাওয়ালা জিরাফ। এবার যে পরিবেশে জিরাফগুলি বসবাস করছিল সেই পরিবেশে ঘাসের পরিমাণ কমে গেছে বা ঘাস নেই, তাহলে সেই জিরাফকে বেঁচে থাকতে গেলে গাছের পাতা তো খেতে হবে। তাহলে যে জিরাফগুলি লম্বা গলা এবং অগ্রপদ জোড়াটি লম্বা ছিল তারা খুব সহজেই সেই গাছের ডালে পৌঁছে যাচ্ছিল এবং গাছের পাতা খেতে পারছিল। অর্থাৎ লম্বা গলাওয়ালা জিরাফটি ছিল সেই নির্দিষ্ট প্রকৃতিতে যোগ্য, অর্থাৎ সে নিজেকে যোগ্য রূপে প্রতীয়মান বা প্রতিষ্ঠিত করতে পেরেছিল, তাই সে সেই পরিবেশে বা সেই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়েছিল এবং বংশবিস্তার করেছিল। অপরপক্ষে যে জিরাফের গলাগুলি সাধারণত ছোট ছিল, তারা কি হয়েছিল, তারা সাধারণত সেই নির্দিষ্ট পরিবেশে ওই লম্বা গাছের ডাল পর্যন্ত নিজেকে পৌঁছাতে পারছিল না। অর্থাৎ তার যে পার্থক্য বা প্রকরণ সেটি ছিল সেই পরিবেশের পক্ষে অসহায়ক। অর্থাৎ এখানে ছোট গলাওয়ালা জিরাফগুলি ছিল অযোগ্য বা সেই পরিবেশে
নিজেকে যোগ্যরূপে প্রতীয়মান করতে পারেনি, অর্থাৎ খাদ্যের অভাবে যে ছোট গলাওয়ালা জিরাফগুলি খুব সহজেই বা ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর লম্বা গলাওয়ালা জিরাফগুলি ছিল সাধারণত সেই প্রকৃতিতে ফিট বা যোগ্য। এইভাবেই সেই জিরাফটি পরিবেশে বেঁচে ছিল এবং বংশ বিস্তার করেছিল। এবং এরকমভাবে লম্বা গলাওয়ালা এবং লম্বা অগ্রপথ জোড়ার যে বৈশিষ্ট্যগুলি ছিল বা পার্থক্যগুলি ছিল, সেগুলো ক্রমশ প্রজন্মে সঞ্চারিত হয়েছিল এবং পঞ্জীভবনের দ্বারা বর্তমানে লম্বা পা এবং লম্বা গলাওয়ালা জিরাফ আমরা দেখতে পাই। এটি ছিল ডারউইনের মতবাদ। তো আজকে আমরা ডারউইনবাদ সম্পর্কে জানলাম। তোমাদের পরবর্তী একটা সময় আমি সমস্ত পুরো জীবের যে বিবর্তন সেটা সামারি রূপে একবার বলে দেবো।